অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রবক্তা নরেন্দ্র ভট্টাচার্য এবং আমাদের যিনি মিডিয়া সেলের দায়িত্বে রয়েছেন ইনচার্জ মাননীয় শ্রী সুনীল সরকার মহোদয়। আপনারা সবাই জানেন যে গতকাল আমাদের ভারতীয় যে সংসদ গণতন্ত্রের যে সর্বোচ্চ পীঠস্থান, সেখানে যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই সংসদে দাঁড়িয়ে একটি মিথ্যাচার, একটি বক্তৃতার মাধ্যমে মিথ্যা এবং হতাশা এবং তথ্যবিহীন কথাবার্তা উনি পরিবেশন করেছেন। তার এই সময়ের যে বক্তৃতা আচরণ সংসদীয় মর্যাদার সাথে মোটেও মানানসই ছিল না। সেখানে এই লোকসভার আলোচনা রাষ্ট্রপতির ভাষণের উপর হচ্ছিল, কিন্তু রাহুল গান্ধী বিরোধী দলনেতা উনি সেখান থেকে বিচ্যুতি ঘটিয়ে উনি সংসদে কিছু মিথ্যা বলেই নিজেকে জাহির করার চেষ্টা করেছেন। উনি সেদিন উনার যে বক্তব্য, সেই বক্তব্য হিন্দুদের চরম অপমান করেননি, তাদের সহিষ্ণু এবং ঘৃণ্য ও মিথ্যাবাদী বলে অবহিত করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি তার ধিক্কার জানাই। তার পাশাপাশি কংগ্রেসের যারা সিনিয়র নেতা, সিনিয়র লিডার রয়েছেন, তাদের কাছে আবেদন রাখবো যে রাহুল গান্ধীকে অন্তত পক্ষে এই সংসদীয় মর্যাদা যাতে উনি বজায় রাখেন, আচরণ বিধি যাতে ঠিক রাখেন, তার জন্য ওনাকে শিক্ষা দেওয়া দরকার। কারণ উনি 2004 সাল থেকে ওনার কোনো সাংবিধানিক পদ ছিল না। তখন উনি যে আচরণগুলি করতেন, নাটকীয় কায়দায় হোক বা হাস্যকর কায়দায় হোক, সেটা ওনার স্বভাবেত। কিন্তু এখন উনি একটা সাংবিধানিক পদমর্যাদায় রয়েছেন এবং এই সংসদের মতো জায়গায় যে পীঠস্থান, যেখানে গণতন্ত্রের পীঠস্থান সবচেয়ে বড় পার্লামেন্ট, সেখানে দাঁড়িয়ে এইরকম আচরণ, সেটা ভারতবর্ষের মানুষ সেটা ভালো চোখে দেখছে না। আজ মানে গতকালকে উনি হিন্দুদের চরম অপমান করেছেন। এইভাবে হিন্দুদের অপমান করা কংগ্রেসের একটা পুরনো অভ্যাস রয়েছে। কংগ্রেস বরাবরই এই হিন্দুদের অপমান করে আসছেন। তার প্রমাণ রয়েছে 2010 সালে এই সরকারের, কংগ্রেস সরকারের, ইউপিএ সরকারের তৎকালীন গৃহমন্ত্রী পি চিদাম্বরম হিন্দুদের সন্ত্রাসবাদী বলেছিলেন। 2013 সালে প্রাক্তন গৃহমন্ত্রী সুশীল কুমার সিন্ধে হিন্দুদের সন্ত্রাসবাদী বলেছিলেন। এবং আমরা যদি দেখি 2021 সালে রাহুল গান্ধী বলেছিলেন যে হিন্দুত্ববাদীদের দেশ থেকে বের করে দেওয়া উচিত। আর আজ পুরো হিন্দুদের মিথ্যাবাদী সহিংস বলেছেন। রাহুল গান্ধীর এই আগে বলেছেন যেসব ভক্তরা মন্দিরে যান তারা নাকি পথে ঘাটে মেয়েদের উত্ত্যক্ত করেন। এইভাবে হিন্দুদের উপর আক্রমণ, সেটা ভারতীয় জনতা পার্টি সারা দেশব্যাপী মানুষের কাছে তাদের যে মনোভাব, সেটা তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে এখানে আমরা সমবেত হয়েছি প্রেস কনফারেন্সের মাধ্যমে। উনি সংসদে আমাদের আরাধ্য দেব ভগবান শিব এবং গুরু নানকের ছবি প্রদর্শন করে সেখানে অপ্রাসঙ্গিক যে কথাগুলি উনি বলেছেন, সেগুলি আমরা তীব্র ধিক্কার জানাই। রাহুল গান্ধী অনেক দেবতার কথা উল্লেখ করেছেন, কিন্তু কেন তিনি লোকসভার ঈশ্বরের নামে শপথ নেননি? আমরা যদি দেখি 2014 সালে উনি
ঈশ্বরের নামে শপথ নিয়েছেন, কিন্তু 2014 থেকে 2024-এ এমন কি পরিবর্তন হলো যে উনি ঈশ্বরের নামে উনি শপথ নেননি, সত্যবাদিতার পক্ষে উনি সেখানে শপথ নিয়েছেন। আমরা যদি দেখি উনি গতকালকে অগ্নিবীরের মতো কথা, অগ্নিবীরদের কথাও উনি তুলে ধরেছেন এবং সেখানে মিথ্যাচার উনি বলেছেন। উনি বলেছেন যে সেখানে অগ্নিবীর পরিকল্পনায় শহীদদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না, কিন্তু এটি একটি বড় মিথ্যা কথা। মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিংজি তৎক্ষণাৎ রাহুল গান্ধীর এই মিথ্যাচার উন্মোচন করে বলেছেন যে অগ্নিবীর পরিকল্পনায় শহীদদের 1 কোটি টাকা দেওয়ার সহায়তা দেওয়া হয়। এটা প্রথমবার নয় যে কংগ্রেস সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তুলেছেন। কংগ্রেস পার্টি এর আগেও সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তাই আমরা আজকে দাবি রাখছি যে এই রাহুল গান্ধীকে এই অসাংবিধানিক চর্চার জন্য উনাকে সংসদে করজোড়ে ক্ষমা চাইতে হবে, নাইলে দেশব্যাপী ভারতীয় জনতা পার্টি তাদের যে বক্তব্য সেটা ভারতীয় জনতা পার্টি সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। আমরা সবাই জানি যে কৃষক আমাদের কাছে একটা অন্নদাতা। রাহুল গান্ধী এই কৃষকদের এমএসপি প্রদানের নিয়েও উনি প্রশ্ন তুলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানজি এই মিথ্যা উন্মোচন করে দেখিয়ে যে এমএসপিতে ক্রয় চলছে তা পরিষ্কার সেখানে রেখেছেন। রাহুল গান্ধীর উচিত রাহুল গান্ধীদের দল যখন ক্ষমতায় ছিল এমএসপিতে কিভাবে ক্রয় করা হয়েছিল তার তথ্য ওনারা তুলে ধরতে পারেননি। কাজেই আমাদের দেশের অন্নদাতা, আমাদের দেশের যারা সেনাবাহিনী, আমাদের যারা সুরক্ষা দেয়, তাদের বিরুদ্ধেও মিথ্যাচার এই সংসদে উনি তুলে ধরেছেন। তার জন্য আমরা চাই, এবং সবচেয়ে বড় জিনিস যেটা যে হিন্দুদের ভাবাবেগের উপর উনি আঘাত এনেছেন, তার জন্য সংসদে দাঁড়িয়ে উনার করজোড়ে ক্ষমা চাওয়ার জন্য আমরা দাবি রাখছি। গতকালকে আপনারা জানেন যে আমাদের নতুন ফৌজদারি ব্যবস্থা আচারসংহিতা, তো সেটা চালু হয়েছে 1 জুলাই থেকে। আমরা সবাই জানি যে ইংরেজদের তৈরি 1860 সালে ইন্ডিয়ান পেনাল কোড, দণ্ড বিধি, এবং 1872 সালে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এবং 1898 সালের ক্রিমিনাল প্রসিকিউশন অ্যাক্ট প্রসিকিউটর অ্যাক্ট বাতিল করে ভারতের সংসদে যেটা পাশ করা হয়েছে নিজস্ব ভারতীয়ত্ব বোধে। কারণ 150 বছর ধরে এই ইংরেজি প্রথাই দেশের বিচার ব্যবস্থা চলছিল, যা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সেখানে তার পরিবর্তন করেছে। সেখানে কি হয়েছে? ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা গতকাল 1 জুলাই থেকে তা কার্যকর হচ্ছে। তাতে আমাদের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা দ্রুততা আসবে, এবং এই বিচার ব্যবস্থা যেটা ইংরেজ আমলে যেখানে বলা হতো যে দণ্ড, সেটার পরিবর্তন হয়েছে, সেটা এখন হয়েছে ন্যায়। অর্থাৎ মানুষের যে ন্যায় অনেকদিন ধরে বিচার ব্যবস্থাটাকে ঝুলিয়ে রাখার যে প্রয়াস, সেটা তার বিলুপ্তি ঘটিয়ে নূতন করে সেই ব্যবস্থাকে, যাতে আজকে মানুষ যাতে তাড়াতাড়ি তার বিচার ব্যবস্থা তার ন্যায় পেতে পারে, ন্যায়ের জন্য সেই আইনগুলি পরিবর্তন করা হয়েছে। আমরা তার জন্য আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাতে বিচার প্রক্রিয়া দ্রুততা যেরকম আনবে,
প্রযুক্তি ব্যবহার। আগে আমরা একটা সময় দেখতাম তারিখ পে তারিখ এরকম চলে যেত। তাতে যারা ন্যায়ের জন্য আবেদন করত তারা যেরকম বিচ্যুতি, তারা যেরকম সেখানে মানে ন্যায়ের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হতো, এবং যারা দুষ করত তারাও ওই তারিখ পে তারিখ তারা পার পেয়ে যাওয়ার একটা বন্দী হতো। কিন্তু এখন এই সমস্ত আইনের কারণে আজকে যারা ন্যায়ের জন্য আপিল করবে তারা তাদের ন্যায় যেন দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হয়, এবং তার জন্য যে আমাদের যে বর্তমান প্রযুক্তি সেই প্রযুক্তিকেও কাজে লাগিয়ে সেই ফৌজদারি বিচার ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন ডিজিটাল সাক্ষ্য গ্রহণ, অনলাইন শুনানি এবং অন্যান্য প্রযুক্তিগত সমাধানগুলির মাধ্যমে বিচার প্রক্রিয়া আরো কার্যকরী ও স্বচ্ছ হচ্ছে। প্রযুক্তির সাহায্যে মামলার প্রক্রিয়া ত্বরান্বিত করা সম্ভব হচ্ছে, যা আগে কোনো সময় কল্পনা করা যেত না। সবচেয়ে বড় জিনিস যেটা, যে মহিলাদের সুরক্ষা। আমরা আমাদের মহিলাদেরকে সুরক্ষার জন্য আমরা বিভিন্ন সময় 33% রিজার্ভেশন হোক আর মহিলাদের সুরক্ষা হোক, সেটা আমাদের মোদিজির এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, এই সরকারের প্রাধান্য যে মহিলাদের সুরক্ষা। এই মহিলা আইনি কাঠামোতে মহিলাদের সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়া মহিলাদের জন্য দ্রুত বিচারের প্রক্রিয়া চালু করা হয়েছে, যাতে তারা দ্রুত ন্যায় বিচার পেতে পারে। এটি মহিলাদের সুরক্ষা ও অধিকার রক্ষার একটি বড় পদক্ষেপ। দলিত ও পিছিয়ে পড়া শ্রেণীর অধিকার। আমরা সবাই জানি যে দলিতের জন্য দোহাই দিয়ে অনেক রাজনৈতিক দল তার রাজনৈতিক ক্ষমতায় রয়েছে, কিন্তু প্রকৃত পক্ষে এই যারা দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণী, তাদের জন্য যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা সেই আমাদের ইন্ডিয়ান প্যানেল কোড যেটা ছিল তার অবলুপ্তি ঘটাতে আজকে এটি একটি সামাজিক সাম্য প্রতিষ্ঠা, অর্থাৎ মানে সবার জন্য বিচার ব্যবস্থার যে ব্যবস্থা করেছেন তার জন্য মোদিজিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। আমরা দেখেছি যে আজকে এই ভারতবর্ষের ডেভেলপমেন্টের সবচেয়ে বড় হাতিয়ার যেটা আমরা পিছিয়ে ছিলাম, সেটা হলো দুর্নীতি, করাপশন। আমরা যদি এই মোদিজি সরকারের আগে ইউপিএ সরকারগুলি আমরা দেখি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দুর্নীতির সেই 2G স্পেকট্রাম থেকে শুরু করে কয়লা ঘোটালা থেকে শুরু করে বিভিন্ন ভাবে এই দেশকে বারবার লুণ্ঠন করা হয়েছে। এবং আমরা দেখি বিভিন্ন জায়গায় অনেক রাজনৈতিক দলের নেতারা তাদের ঘরে কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকা ক্যাশ টাকা তাদের থেকে পাওয়া যায়। তো এই সমস্ত দুর্নীতিবাজদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য সেখানে প্রভিশন রাখা হয়েছে। তার জন্য মোদিজিকে এবং প্রায় দ্রুততার সঙ্গে অপেক্ষা করতে হবে না। যারা দুর্নীতিবাজ তাদের যখন ফাস্ট ট্র্যাক কোর্টে সেখানে দ্রুততার সঙ্গে যখন শুনানি হবে, প্রকৃত যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের সুযোগ্য শাস্তির ব্যবস্থা সেটা সেখানে প্রভিশন রাখা হয়েছে। মানবাধিকার সুরক্ষা। আজকে আমরা একটা বড় জিনিস দেখি, বিভিন্ন সময়ে যে জনতা সংগঠিত হয়ে সেখানে বিভিন্ন সম্প্রদায় গোষ্ঠী বা অন্য জায়গার মধ্যে একটা মানে সেখানে মানে নিজেরা হাতিয়ার তুলে নিয়ে তার বিচার ব্যবস্থা করে ফেলে। তো এইরকম জঘন্য অপরাধ যারা করেন তাদের জন্য, কারণ মানুষকে সুরক্ষা দেওয়া আমাদের সবচেয়ে বড় কর্তব্য, মোদিজি সেই ব্যাপারে চিন্তা ভাবনা করেছেন, এবং যারা এটার সঙ্গে জড়িত থাকবে তাদেরকেও সুযোগ্য শাস্তি বিধান সেখানে রাখা হয়েছে। তো এই যে বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন, অর্থাৎ ফৌজদারি বিচার ব্যবস্থার যে একটা পরিবর্তন করিয়েছে, অর্থাৎ ভারতীয়ত্ব বোধ এবং এই ইংরেজদের 150 বছরের যে ছাপ আমাদের এই পার্লামেন্টে রেখে গেছিল, আমাদের এই সংবিধানে রেখে গেছিল, তার পরিবর্তন করে নতুন ভাবে সেই চিন্তা ভাবনা হয়েছে। তার জন্য আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি
আপনারাও এখানে সমবেত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।